বাদ ছেড়ে দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা দিয়ে এই সমস্ত ট্রাম্প কার্ড খেলে আমাদেরকে মনে হয় আর আগের মতো করে ব্যবহার করার আমাদেরকে তাদের হাতের পুতুল বানিয়ে রাখার দিন আমার মনে হয় শেষ। ভারত আমাদের সবসময় আমাদের পেছনে পেছনে ঘোরার কথা, কারণ আমাদের পোর্ট, আমাদের যে ভেতর দিয়ে যে রোড পারমিট, আমাদের এই জিনিসগুলোকে আমরা ইউজ যদি করতে পারতাম সঠিকভাবে, তাহলে ভারত কিন্তু তাদের 7 সিস্টারের জন্যই কিন্তু আমাদের পেছনে পেছনে ঘুরতো। ভারতের যে মানে মেন স্ট্রিমের নিউজ পেপার থেকে শুরু করে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তারা যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুদের ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, যেভাবে এসছে, পলাশ ভাই যেটা বললো যে বাড়ি পোড়ানো হচ্ছে মাশরাফির, তারা বলে দিচ্ছে যে লিটন দাসের। আমাদের দেশ আসলে একটা স্বাধীনতা উত্তর একটা ক্রান্তিকাল আসলে আমরা পার করছি। এই ক্রান্তিকাল যে আমাদের যে খুব বেশি আনএক্সপেক্টেড এটা আমরা বলবো না, কারণ আমরা কিন্তু সবসময়ই বিশেষ করে 2009 সালের পর থেকে, বিগত আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই কিন্তু আমরা কেমন যেন একটা পরাধীনতার মধ্যে সবসময় ছিলাম। আমরা কিন্তু কখনোই আসলে কিন্তু সত্যিকারের স্বাধীনতাটা কিন্তু উপভোগ করতে পারিনি। না পেরেছি মুখের স্বাধীনতা উপভোগ করতে, না পেরেছি লেখার স্বাধীনতা উপভোগ করতে, না পেরেছি কর্মক্ষেত্রের স্বাধীনতা উপভোগ করতে। সবসময় কিন্তু আমরা কিন্তু একটা পরাধীনতার মধ্যে কিন্তু ছিলাম। তো প্রথমে আমি যদি একটু আপনার প্রসঙ্গ এক্স্যাক্টলি পানিপথের যুদ্ধ, পানিযুদ্ধ যদি আমি যদি এই বিষয়টা আলোচনা করি, আপনি কি আমাকে বলতে পারেন বা আমার এই সহ আলোচক যারা আছেন হক স্যার এবং পলাশ ভাই, আমাদের কি পানির চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যা কি বাংলাদেশ এ যাবৎ কখনো কি পেয়েছে? কখনোই পায়নি। হিস্যা তো দূরে থাক, বরঞ্চ আমরা আমাদের যখন গ্রীষ্মকাল বা আমাদের যখন সামার পিরিয়ড থাকে, তখন আমরা পানি পাই না যে সময় আমাদের দরকার। আর যখন আমাদের দরকার নাই বা এটাকে কন্ট্রোল করা দরকার, তখন আমরা অতিরিক্ত পানি। ঠিক তেমনি এখন আমাদের কিন্তু তাদের রিসেন্টলি যেটা ত্রিপুরার যে ডুম্বুর বাঁধ তারা খুলে দিয়েছে, এখানে উল্লেখযোগ্য যে তারা এখনো তাদের ডুম্বুর বাঁধে কিন্তু 3টা গেট আছে। ত্রিপুরা 3টা গেটে তারা 21 তারিখ একটা গেট মাত্র ওপেন করেছে। এতেই আমাদের এই অবস্থা। জাস্ট চিন্তা করেন, বাকি 2টো গেট যদি তারা খুলে দেয়, তাহলে আমাদের এই যে ফেনী, নোয়াখালী অঞ্চল এবং কুমিল্লা অঞ্চলের কিছু এই যে অংশটা এখন পানির নিচে ডুবে গেছে, যদি 3টা গেটই তারা খুলে দেয়, তাহলে আমরা কোন পর্যায়ে গিয়ে ঠেকবো? তো এটা ভারতের ষড়যন্ত্র, এটা নতুন কিছু না। হক স্যার কারেক্টলি যেটা পয়েন্ট আউট করেছে, এটা কিন্তু নতুন কিছু না। এই সুইচ গেট খুলে দেওয়া, বাংলাদেশকে পানির নিচে তলিয়ে দেওয়া, এটা কিন্তু আমাদের বছরের পর বছর কিন্তু আমরা কিন্তু দেখে এসেছি। এবং আমাদের কিন্তু এটা একটা সাইকোলজিক্যালি আমরা কিন্তু এবং মেন্টালি কিন্তু আমরা সবসময় রেডি থাকি যে একটা সময় আসবে বছরের যখন আমরা পানিতে তলিয়ে যাব। এটা কেমন যেন আমাদের জন্য একটা অবধারিত, একটা নির্ধারিত একটা মানে ভাগ্যকে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। তো এই চক্রান্তটা আসলে ভারতের আজকে নতুন না। ভারত কিন্তু অনেক আগ থেকেই কিন্তু তারা চক্রান্ত শুরু করেছে, যেটা 7 সিস্টারকে মাথায় রেখে ভারত এবং এই পুরো বাংলাদেশটাকে, আমাদের বাংলাদেশটার জিওগ্রাফিক্যাল যেটা স্ট্র্যাটেজিক্যালি যেটা ইম্পর্টেন্স আছে, আমরা কিন্তু কখনোই কিন্তু আমাদের ইম্পর্টেন্সটাকে কিন্তু আমরা ইউজ করতে পারিনি। আমরা কিন্তু এটা ফায়দাটা লুটতে পারিনি। আমরা কিন্তু আমাদের যেই পজিশন, আমাদের যে স্ট্র্যাটেজিক যে ইম্পর্টেন্সটা আছে, এটা দিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক বেশি, যেটা হক স্যার কারেক্টলি বলেছেন যে ভারত আমাদের সবসময় আমাদের পেছনে পেছনে ঘোরার কথা, কারণ আমাদের পোর্ট, আমাদের যে ভেতর দিয়ে যে রোড পারমিট, আমাদের এই জিনিসগুলোকে আমরা ইউজ যদি করতে পারতাম সঠিকভাবে, তাহলে ভারত কিন্তু তাদের 7 সিস্টারের জন্যই কিন্তু আমাদের পেছনে পেছনে ঘুরতো। আমরা কিন্তু তা করিনি। আমাদের সরকারগুলো, নতজানু সরকারগুলো, স্বৈরশাসক সরকারগুলো কিন্তু ভারতের দাসত্বগিরি করতে গিয়ে, ভারতের কাছে নতজানু হতে গিয়ে তারা একে একে কিন্তু আমাদের কিন্তু সবকিছু দিয়ে দিয়েছে। ভারতের এই চক্রান্ত কিন্তু শুরু হয়েছে কিন্তু অনেক আগের থেকে। এই যে তারা 2009 আগে থেকে, প্রথমবার যখন আওয়ামী লীগ সরকার 1996 সালে যখন সরকার এসেছিল, তখন থেকে তাদের যে মাস্টার প্ল্যান, এটা কিন্তু এক্সিকিউশন শুরু হয়েছে। মাস্টার প্ল্যান আরো আগে থেকেই, কিন্তু তাদের এক্সিকিউশন পার্টটা তারা অন গ্রাউন্ডে শুরু করেছে। তারপরে যখন মাঝখানে একবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারেনি, তাদের প্ল্যানিং পার্টটা কিছুটা পজ ছিল। 2008 শেষে বা 9 যখন
এই বিগত আওয়ামী লীগ সরকার যখন আবার নতুন করে ক্ষমতায় আসলো, তারপর থেকে তারা ধীরে, ধীরে কিন্তু আমাদের একে, একে কিন্তু আমাদের দেশের ভিতরে বিভিন্ন জায়গায় আম ফেনী রামগড় হয়ে যেখানে স্থলবন্দর তারা এস্টাবলিশ করা শুরু করলো। তারপর তারা আমাদের ওইটার ভিতর দিয়ে তারা আমাদের রোড পারমিট নেওয়া শুরু করলো। দেন তারপর কিছুদিন পর তারা আমাদের মংলা এবং চিটং পোর্ট ব্যবহারের পারমিশনটা তারা নিল। দেন ফাইনালি তারা রেল ট্রানজিট নেওয়ার সুবিধা করলো। তো ধাপে, 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 ধাপে তাদের এই পরিকল্পনাগুলো কিন্তু তারা আস্তে, আস্তে বাস্তবায়ন করে কিন্তু তারা অলমোস্ট ক্লোজিং টু টেকিং অল দ্য অ্যাডভান্টেজ আউট অফ আওয়ার ল্যান্ড। এ পর্যায়ে কিন্তু তারা কিন্তু চলে এসেছিল। এই ৫ই আগস্টের যে আমাদের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটা ঘটলো, এটা মূলত এটা ভারতকে জাস্ট দিশেহারা করে দিয়েছে যে আমি সবকিছু খাবো বলে মানে গোলায় নিয়ে আসলাম, কিন্তু আমার মুখের গ্রাসটাকে মানে কেড়ে নিল। এটা কিন্তু তারাও কিন্তু ভাবতে পারেনি। আমি বলব যে এটা ভারত এবং তাদের গোয়েন্দা বাহিনীর চরম ব্যর্থতা ছিল এবং নোবডি কুড প্রেডিক্ট বিফোর যে এটা এই ৫ই আগস্ট যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এবং তারা তাদের এই যে অনেকটা অলিখিত অঙ্গরাজ্যের মতো বাংলাদেশের উপর তাদের নিয়ন্ত্রণটা হারাবে। তো এই সেভেন সিস্টারকে নিয়ে এবং আমাদের অঞ্চলটাকে তাদের মতো করে নিজস্বই একটা প্রভিন্স হিসেবে ব্যবহার করার জন্য ভারতের চক্রান্ত কিন্তু অনেক আগে থেকেই ছিল এবং সেটা বাস্তবায়ন কিন্তু তারা ধীরে, 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 ধীরে কিন্তু বাস্তবায়ন কিন্তু করছিল। তারই অংশ হিসেবে কিন্তু এই সরকার পতনের পরপরই আমাদের দেশের যে সাম্প্রদায়িক দাঙ্গার যেই ঘটনাটা তারা ঘটানোর চেষ্টা করেছিল, আমি করেছিল বলবো এই কারণে, কারণ এটা এখন আর এই ট্রাম্প কার্ড তারা ইউজ করতে পারছে না। কারণ এটার উপরে আমাদের দেশের ছাত্র জনতারা কিন্তু ওভারটার্ন দিয়ে দিয়েছে। এই ট্রাম্প কার্ড কিন্তু ভারতের আর কাজ করছে না। কারণ কাজ করবে না। যতদিন ওই আমাদের বিগত সরকার যখন ততদিন ছিল, তখন তারা কিন্তু এই জিনিসগুলোকে যতবারই ইউজ করেছে, সরকারের প্ররোচনায় কিন্তু এগুলো কিন্তু মাঠে তারা কিন্তু আরো অনেক বেশি হাইলাইট করতে পেরেছিল। কিন্তু এখন কিন্তু ভারতের যে মানে মেইন স্ট্রিমের নিউজ পেপার থেকে শুরু করে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া তারা যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুদের ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, যেভাবে এসছে পলাশ ভাই যেটা বলল যে বাড়ি পোড়ানো হচ্ছে মাশরাফির, তারা বলে দিচ্ছে যে লিটন দাসের। তারপরে আমি যতটুকু জাস্ট আমার কাছে কিছু ইনসিডেন্ট ঘটেছিল যে দিনাজপুরে কিছু দোকানপাটে আগুন 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 ধরানো হয়েছিল, মেহেরপুরে ৯টি পরিবার। এক্স্যাক্টলি আমাদের দেশ ৫ই আগস্টের সরকারের পতনের পর, স্বৈরশাসকের পতনের পর একটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল। এই ভ্যাকুয়ামটাকে তারা ইউজ করে আমাদের দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির করার একটা অপচেষ্টা তারা চালিয়েছিল। কারণ আমরা জানি যে রাজনীতিবিদদের সবচেয়ে মানে লাস্ট একটা হাতিয়ার হচ্ছে গিয়ে রিলিজিয়ন। ধর্মটাকে আমাদের রাজনীতিবিদরা যুগ, যুগ ধরে কিন্তু একদম শেষ একটা হাতিয়ার হিসেবে তারা ইউজ করে এসছে। যখন তাদের অন্যান্য হাতিয়ার সব শেষ হয়ে যায়, সমস্ত কার্ড যখন শেষ হয়ে যায়, তখনই কেবল তারা কিন্তু রিলিজিয়নটাকে নিয়ে আসে যে মানুষের ভিতরে সহজে ডিভাইড অ্যান্ড রুল তৈরি করার জন্য। যে ডিভাইড অ্যান্ড রুল ভারত বরাবরই আমাদের উপরে খেলে আসছে। কিন্তু তারা আসলে কখনোই কিন্তু আমার মনে হয় না আর ভবিষ্যতে এ ধরনের করতে হবে। কারণ আমাদের দেশের আপামর জন জনগণ এখন তারা যে স্বাধীনতা ভোগ করছে, এট লিস্ট আমি বলব যে এই ৫ই আগস্টের ঘটনার মাধ্যমে আমাদের চারিত্রিকত যে পরিবর্তনটা এসছে যে নাথিং ইজ ইম্পসিবল। এই জিনিসটা আমার মনে হয় আমার দেশ বা আমরা এট লিস্ট একটু অনুভব করতে পারছি যে সম্ভব, সবকিছু সম্ভব। হ্যাঁ? আমরা পৃথিবীতে অনেক স্বৈরশাসক দেখেছি। হ্যাঁ? কিন্তু কেউ কিন্তু স্থায়ী কিন্তু টিকতে পারেনি। সবকিছুর কিন্তু একটা ভার্টেক্স পয়েন্ট থাকে। আপনি যতই অত্যাচারিত হন না কেন, আপনি কিন্তু ভার্টেক্স পয়েন্টে পৌঁছানোর পর কিন্তু আপনাকে কিন্তু নিচে নামতেই হবে। আপনি কিন্তু সারা জীবন শুধুমাত্র গ্রাফ কিন্তু উপরের দিকে যাবে না। কখনো গ্রাফকে কিন্তু নিচে নামতে হবে, আবার উপরে যাবে, নিচে নামবেন। অর্থাৎ আপনার আপস অ্যান্ড ডাউন থাকবেই। আপনি কিন্তু সারা জীবন উপরে উঠতে পারবেন না। সো এইটা ছিল এই দম্ভ এবং অহংকার থেকে কিন্তু এই বিগত স্বৈরশাসক যে পতন ঘটলো এবং এটা আমাদেরকে যে মেন্টাল যেটা সাপোর্ট দিয়েছে, যে আমাদেরকে যে আত্মবিশ্বাসী করেছে, আমাদের দেশের জনগণকে আত্মবিশ্বাসী করেছে যে আমরা পারি, আমরা পারবো। যে কোনো ধরনের যতই ক্ষমতাবান হোক না কেন, তাদেরকে পতন করানো সম্ভব, তাদেরকে তাদের গদি থেকে ছিনিয়ে টেনে হিঁচড়ে নামানো সম্ভব। এই বিশ্বাসই আমি মনে করব যে ভবিষ্যতে ভারত কেন, যেকোনো দেশের যেকোনো চক্রান্তই আমার মনে হয় আমাদের দেশের জনগণ আমরা রুখে দিতে পারবো। সেই বাদ ছেড়ে দিয়ে
হিন্দু মুসলিম দাঙ্গা দিয়ে এ এ এই সমস্ত ট্রাম্প কার্ড খেলে আমাদেরকে মনে হয় আর আ ব আগের মতো করে ব্যবহার করার আমাদেরকে তাদের হাতের পুতুল বানিয়ে রাখার দিন আমার মনে হয় শেষ। ভারতে বসে এখন তারা আ যেই আ যে ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে, আমার মনে হয় না এগুলো আর ভবিষ্যতে হালে পানি পাবে।